ব্রিটিশ শাসনে ভারতের কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? লড়াই, সংগ্রাম, বিদ্রোহ, তাই তো? কিন্তু আসল গল্পটা কিন্তু এর চেয়েও অনেক বেশি জটিল আর অনেক বেশি ইন্টারেস্টিং। এটা একই সাথে সহযোগিতা আর সংগ্রামের এক দারুণ কাহিনী। চলুন আজ এই গল্পটাই একটু অন্যভাবে শোনার চেষ্টা করা যাক। তো মূল প্রশ্নটা হলো, ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের লড়াইটা ঠিক কেমন ছিল? এর কোনো একটা সহজ সরল উত্তর নেই, কারণ এটা কোনো একটা নির্দিষ্ট গল্প নয়। ভাবা যেতে পারে এটা যেন একটা বড় নদী, যেখানে এসে মিশেছে অনেকগুলো ছোট ছোট স্রোত। কোথাও সংস্কারের স্রোত, কোথাও প্রতিরোধের, আবার কোথাও সরাসরি বিপ্লবের স্রোত। ১৯ শতকের শুরুর দিকে ছবিটা ছিল বেশ অদ্ভুত। একদিকে একদল ভারতীয় ভাবছিলেন যে ব্রিটিশদের থেকে আধুনিক জ্ঞান শিখে নিজেদের সমাজকে ভেতর থেকে বদলাতে হবে, মানে সহযোগিতার মাধ্যমে পরিবর্তন। আবার ঠিক তার উল্টো দিকে আরেকটা দল ভাবছিল যে একমাত্র পথ হল সরাসরি সংঘাত। এখানে দেখুন, দুটো পথ একেবারে পরিষ্কার। একদিকে আছেন রাজা রামমোহন রয়ের মতো সমাজ সংস্কারকরা। তাদের হাতিয়ার ছিল কলম, যুক্তি আর আলোচনা। আর অন্যদিকে ছিলেন তিতুমিরের মতো বিপ্লবীরা। তাদের কাছে অন্যায়ের জবাব ছিল সরাসরি বিদ্রোহ। দুটো পথ আলাদা হলেও দুটোই কিন্তু ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ধরনের প্রতিক্রিয়া। এই টাইমলাইনটা কিন্তু শুধু কয়েকটা সাল বা ঘটনার তালিকা নয়। এর পেছনে লুকিয়ে আছে সমাজের ভেতর থেকে আসা এক নীরব বিপ্লবের গল্প। ভাবুন তো, রামমোহন রায় যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়ছেন, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের জন্য গলা ফাটাচ্ছেন, তখন তারা আসলে সমাজের ভেতরের অন্ধকার দূর করার চেষ্টা করছেন, নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছেন। এটাও কিন্তু এক ধরনের লড়াই ছিল। আচ্ছা, শহরের শিক্ষিত সমাজ যখন এই সব সংস্কার নিয়ে ব্যস্ত, তখন কিন্তু ভারতের গ্রাম আর জঙ্গলে একেবারে অন্য এক আগুন জ্বলছিল। আদিবাসী আর সাধারণ কৃষকদের কাছে ব্রিটিশ শাসন মানেই ছিল তাদের জমি কেড়ে নেওয়া, তাদের জীবন জীবিকা নষ্ট করে দেওয়া। ফলে তাদের প্রতিক্রিয়া ছিল অনেক বেশি সরাসরি আর তীব্র: বিদ্রোহ। এই সব বিদ্রোহকে বুঝতে হলে একটা শব্দ জানা খুব জরুরি: দিকু। সাঁওতালদের ভাষায় দিকু মানে শুধু বহিরাগত নয়। দিকু মানে হল সেই মহাজন, সেই জমিদার, সেই ঠিকাদার যারা বাইরে থেকে এসে তাদের জল, জঙ্গল, জমি কেড়ে নিচ্ছিল। তাই এই লড়াইটা ছিল আসলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়েরই একটা নাম ছিল হুল। হুল মানে শুধু বিদ্রোহ নয়, এর আসল অর্থ হল মুক্তি। ১৮৫৫ সালে সিধু আর কানহুর নেতৃত্বে সাঁওতালরা যখন হুল ঘোষণা করে, তখন তারা শুধু ব্রিটিশ নয়, ওই পুরো শোষণের ব্যবস্থার বিরুদ্ধেই স্বাধীনতা ঘোষণা করেছিল। আর এই প্রতিরোধটা কিন্তু শুধু এক জায়গায় থেমে থাকেনি। দেখুন, বাংলায় তিতুমিরের বাঁশের কেল্লা, হাজি শারিয়াতুল্লার ফারাইজি আন্দোলন, সাঁওতাল পরগনায় সিধু কানহুর হুল, আবার ছোটনাগপুরে বিরসা মুন্ডার উলগুলান। সারা দেশ জুড়ে যেন ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছিল, আর এই সব স্ফুলিঙ্গ মিলে একটা বড় আগুনের জন্য তৈরি হচ্ছিল। আর সেই বড় আগুনটা জ্বলে উঠল ১৮৫৭ সালে। এতদিন ধরে যে ছোট ছোট বিদ্রোহগুলো চলছিল, সেগুলোই যেন একসঙ্গে ফেটে পড়ল। জন্ম নিল মহাবিদ্রোহ। এটাই ছিল ব্রিটিশ শাসনের ভিতকে প্রথমবার একবারে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা। কি থেকে শুরু হলো এত বড় একটা ঘটনা? একটা গুজব থেকে। ছড়ানো হলো যে নতুন এনফিল্ড রাইফেলের টোটায় গরু আর শূকরের চর্বি মেশানো আছে। ব্যাস, হিন্দু আর মুসলিম সিপাহীদের ধর্মনাশের ভয়ে বারুদের স্তূপে যেন আগুন লেগে গেল। ব্যারাকপুরে প্রথম প্রতিবাদ করলেন মঙ্গল পাণ্ডে, আর সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল মিরাট সেনা ছাউনিতে। এরপর মিরাটের সিপাহীরা যা করল, সেটা ছিল একটা অসাধারণ রাজনৈতিক চাল। তারা সোজা মার্চ করে চলে গেল দিল্লি, আর সেখানে গিয়ে মুঘল বংশের শেষ সম্রাট বৃদ্ধ বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করে দিল। এর মাধ্যমে তারা ব্রিটিশদের বোঝাতে চাইল যে ভারতের আসল শাসক ব্রিটিশরা নয়। বিদ্রোহকে কঠোর হাতে দমন করা হলো ঠিকই,
কিন্তু এর ফল হল অনেলন। ব্রিটিশ সরকার বুঝে গেল যে একটা ব্যবসায়ী কোম্পানিকে দিয়ে আর যাই হোক এত বড় একটা দেশ শাসন করা যাবে না। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হল। ভারত সরাসরি চলে গেল ব্রিটেনের মহারানীর শাসনের অধীনে। তৈরি হল ভাইসরয় পদ। ভারতের ইতিহাসে একটা যুগের শেষ হয়ে নতুন আরেকটা যুগ শুরু হল। 1857 পর লড়াইয়ের ধরনটা অনেকটাই বদলে গেল। এবার তরবারির জায়গায় এলো রাজনৈতিক সংগঠন, গণ আন্দোলন। আর এই নতুন ধরনের লড়াইয়ের যিনি সবচেয়ে বড় নেতা হয়ে উঠলেন তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি রাজনীতিতে আসার পর পুরো ছবিটাই পাল্টে গেল। তিনি দেশের সাধারণ খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করলেন। 1930 সালে তার ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ তো ব্রিটিশ আইনকে এক কথায় চ্যালেঞ্জ জানিয়েছিল। আর 1942-এ তার ভারত ছাড়ো আন্দোলন ছিল ব্রিটিশদের জন্য শেষ সতর্কবার্তা। আর সেই শেষ সতর্কবার্তার মূল মন্ত্র ছিল খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা ডাক, করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় করব নয় মরব। এর মানে পরিষ্কার, হয় আমরা স্বাধীনতা অর্জন করব, না হলে সেই চেষ্টা করতে গিয়ে প্রাণ দেব। এর মাঝামাঝি আর কোনো পথ নেই। এই করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাকটা কিন্তু শুধু একটা স্লোগান ছিল না, এটা সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছিল। যেমন বাংলার মাতঙ্গিনী হাজরা। ৭৩ বছর বয়সে গান্ধী বুড়ি নামে পরিচিত এই বৃদ্ধা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলের একেবারে সামনে হাঁটছিলেন। ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তিনি আক্ষরিক অর্থে কোরেঙ্গে ইয়া মরেঙ্গে নীতিকে জীবনে সত্যি করে দেখিয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন, সবাই কি গান্ধীজির এই অহিংসার পথে বিশ্বাস করতেন? না, বিলকুল না। ঠিক একই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একদল তরুণ বিপ্লবী মনে করতেন আবেদন নিবেদন করে স্বাধীনতা আসে না, স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। শুরু হয়েছিল সশস্ত্র বিপ্লবের শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমরা দুটো ধারা দেখতে পাই। একদিকে মাস্টারদা সূর্য সেন বা ভগৎ সিংয়ের মতো বিপ্লবীরা, যারা চট্টগ্রামের অস্ত্রাগার লুট বা অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়ে ব্রিটিশদের সরাসরি চ্যালেঞ্জ চালিয়েছিলেন। আবার অন্যদিকে চিত্তরঞ্জন দাস বা মতিলাল নেহেরুর মতো নেতারা স্বরাজ দল তৈরি করে আইনসভার ভেতরে ঢুকে ব্রিটিশদের বিরোধিতা করার পথ বেছে নিয়েছিলেন। পথ ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একটাই ছিল, স্বাধীনতা। আর এই সশস্ত্র বিপ্লবীর ভাবনার সবচেয়ে বড় মুখ ছিলেন অবশ্যই সুভাষচন্দ্র বসু। তিনি বিশ্বাস করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই ডামাডোলের সুযোগ নিয়ে বাইরে থেকে একটা সামরিক আক্রমণ করলেই ভারতকে স্বাধীন করা সম্ভব। তার সেই বিখ্যাত ডাক তো আমরা সবাই জানি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এই ভাবনা থেকেই 1942 সালে সিঙ্গাপুরে তৈরি হল আজাদ হিন্দ ফৌজ। রাসবিহারী বসুর হাতে গড়া এই বাহিনীকে নতুন করে গুছিয়ে তুললেন সুভাষচন্দ্র বসু। দিল্লি চলো স্লোগান তুলে এই বাহিনী ভারতের মুক্তির জন্য এগিয়ে এসেছিল। যুদ্ধের ময়দানে হয়তো আজাদ হিন্দ ফৌজ সফল হয়নি, কিন্তু তারা দেশের মানুষের মন জয় করে নিয়েছিল। যুদ্ধ শেষ হবার পর যখন দিল্লির লালকেল্লায় তাদের সেনাদের বিচার শুরু হল, তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সারা ভারত তাদের সমর্থনে গর্জে উঠেছিল। এই ঘটনাটা ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে ভারতে তাদের দিন শেষ। তাহলে পুরো যাত্রাপথটা একবার ভাবুন। সংস্কার দিয়ে শুরু, তারপর ছোট ছোট বিদ্রোহ, মহাবিদ্রোহ, অহিংস আন্দোলন, আবার সশস্ত্র বিপ্লব। স্বাধীনতার পথটা কোনোদিনও একটা সরল রেখায় চলেনি। এই দীর্ঘ সংগ্রামের যে আদর্শগুলো, ত্যাগ, ঐক্য, সাহস, সেই আদর্শগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক, এটা কিন্তু একবার ভেবে দেখার মতো বিষয়। নমস্কার।